আমি নিজেও কিন্তু আমার দলের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। আগে আমরা দেখতাম যে এক এক মন্ত্রী সব কিছু নিয়ে যাচ্ছে, তার মানে কোনো সব এলাকার কোনো খবর থাকছে না। আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে স্ট্রেট প্রশ্ন। আসলে প্রকৃতপক্ষে আমরা আগে বাইরে থেকে আমরা যেটা অবলোক করতাম বা লোক করতাম সংসদের দিকে, সংসদটা প্রকৃতপক্ষে কী অবস্থা থাকতো, তাদের চিন্তা চেতনা ছিল 41 সাল পর্যন্ত। আপনি টার্গেট করে দিয়েছেন যে আমি 41 সাল পর্যন্ত থাকবো, তাহলে আপনার তো বদার করার দরকার নেই কাউকে, বিরোধী দল থাকুক আর না থাকুক, ইলেকশন আসুক কি না আসুক। এখন কিন্তু দেখেন একটা ইলেকশন হয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশন, সবার অংশগ্রহণের মাধ্যমে। জামাত ইসলাম তাদের জোট তাদের কৌশল অ্যাপ্লাই করেছে, আমরা আমাদের কৌশল অ্যাপ্লাই করেছি। যে যত কথাই বলুক কিন্তু যার যার কৌশল আমরা এগিয়ে এসেছি। বিরোধী দল তো এখনো বলে যে কোথায় 2 নম্বরে হয়েছে, কোন দিক দিয়ে বিএনপি এটা কিন্তু রাজনৈতিক ভাষা আছে, এটা বলবেই, এটা সবাই বলবে, আমিও বলি, আমরাও বলি, ঠিক আছে। আমি যদি যখন বলি যে ভোট গণনা, ভোট শেষ 4টার পরে একসাথে 8টা 10টা সেন্টারে আরবি পিটাচ্ছে কেন, আমার ভয় লেগে গেছিলো যে সামথিং করতে যাচ্ছে কিনা, রেজাল্ট উল্টাই দেবে, পাগলের মধ্যে সেন্টার টু সেন্টার যাইতাম। তো কথা তো আমাদের আছে, সবারই আছে, কিন্তু আসলে আলটিমেটলি কি, সবাই তো আমরা এখন সংসদে, তাই না? এটা আমরা আমাদের স্টাইলে কথা বলবো, ওনাদের স্টাইলে কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা কি একটা মঞ্চে বসছি কিনা, আমরা যে কথাগুলো বলছি ওনারা যুক্তি দিচ্ছেন। ইভেন আমি নিজেও কিন্তু আমার দলের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। আমার বক্তব্য দেখেন, সংসদ নিয়ে কথা বলেছি, 300 আসনের সমান বন্টনের জন্য কথা বলেছি, সুষম বন্টনের জন্য কথা বলেছি, এবং প্রকৃতপক্ষে শুধুমাত্র একটা জেলাকে না দেখার জন্য বলেছি, এবং সব জায়গায় সম বন্টনের কথা বলেছি। কিন্তু আমি কিন্তু ওই স্টেটে গেছি, আমাকে কিন্তু হুইপ্রো অনেকে আমার প্রশ্ন করছে কেন, যে এইভাবে হওয়া দরকার একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টে সরকার দলের লোকেরও বলবে সরকারের বিপক্ষে বা সরকারকে শুদ্ধ হওয়ার জন্য। আর ওনারা যেটা করছেন, আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বিরোধী দলের নেতা উনি এত সুন্দর কথা বলছেন, এটা আপনারা সবাই দেখছেন, এত কনভিন্সিং স্টাইল, যে ওনার কনভিন্সিং স্টাইলে আমাদের সংসদ নেতা কনভিন্স হয়ে যান। আমরা এটা দেখছি, এটা নয়, এই নয় যে উনি ওনার দাবি থেকে সরে যাচ্ছেন, উনি তো দাবি আদায়ের জন্য উনি কিন্তু বারবার বলতেছেন। কিছু লিমিটেশন আমাদের আছে, কারণ মাত্র আমরা তো সরকার গঠন করেছি, অনেক মানে সমস্যার পরে কিন্তু এসেছে, তাই না? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই আন্দোলনের পরে ধরেন আপনার দেশে যে ক্ষতি হয়েছে, সেই অর্থনৈতিক ক্ষতি, সেই পর্যায়ে থেকে সে আস্তে আস্তে আসতে গেলে কিন্তু একটা সময় লাগবে, অর্থনৈতিক যে রিফর্মেশনটা এটা অনেক সময় লাগবে। এই সংসদের ভিতরে আপনি দেখেন টাইম টোটালি ভাগ করা আছে, রেশিও অনুসারে সমান ভাগ দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সময় দিচ্ছেন ওনাদেরকে, আবার কোনো ক্ষেত্রে ওনার যে দাবিগুলো তুলছেন সেই দাবিগুলো, আজকে দেখেন একটা পাস হয়েছে, মানে হাত জোর অনুরোধ করা হয়েছে, বলতে গেলে আমাদের সবসময় হাত জোর অনুরোধ করে বলছেন, লাস্টে এমনও বলছেন যে আমরা পাস করাই, আপনাদের যে যৌক্তিক যে দাবি আসে এটাকে আমি আবার অ্যামেন্ডমেন্ট করব। দেখেন এইগুলো তো আগের কোনো পার্লামেন্টে বলাই হতো না, বরঞ্চ বিরোধী দলকে আসবে না, আসার দরকার নাই, তাকে ডাকায় দরকার নাই, তাকে সংসদে আনাই দরকার নাই। যেখানে বিরোধী দল পার্লামেন্ট ছিল, যেখানে জাতীয় পার্টি ছিল, তাদের একটা পুতুল বিরোধী দল, যা মানে তারাও মন্ত্রিত্ব নিত, তাই না? আজকে তো ওনারা সংসদের ডেপুটি স্পিকারও নেন নাই, কেন? ওনার বিরোধী দল হিসাবে ওনাদেরকে স্ট্যান্ড করতে চেয়েছেন। কিন্তু আগের বিরোধী দল তো মিনিস্টারও নিয়েছিল কয়েকটা, তাই না? তো এইভাবে তো ভাগাভাগি ইলেকশনই হয়েছে তাদের মধ্যে, যে বিরোধী দলকে ভাগাভাগি ইলেকশন করেছে, ওনারা তো ভাগাভাগি ইলেকশন করেন নাই, ওনারা ফাইট দিয়েছেন। তার মানে কি টোটালি ডিফারেন্ট। এবং এই যে পলিটিক্স একটা ডেমোক্রেটিক ওয়ে জার্নি শুরু হয়ে গেছে, এটা যদি আমরা নিয়ে যেতে পারি, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ নতুন কিছু দেখবে। এবং বিরোধী দল এবং আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা ব্যর্থ হলে কিন্তু আমরা একা হব না, আপনারাও হবেন, আর আপনারাও আপনাদের এলাকায় ব্যর্থ হলে আমরা এটা দায় বহন করতে হবে। তার মানেটা কি, 300টা আসন নিয়ে কিন্তু চিন্তা করছেন, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ভাবছেন না যে হ্যাঁ আমাদের আসনগুলোতে শুধু আমাদের উন্নয়ন হলে হবে না, সব জায়গায় হতে হবে। আমরাও এটা বলছি, এই কথাগুলো তো আগে বলতে পারতেন না, আপনি কেউ বলতো না। আগে আমরা দেখতাম যে এক এক মন্ত্রী সব কিছু নিয়ে যাচ্ছে, তার মানে কোনো সব এলাকার কোনো খবর থাকছে না। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে এই চেঞ্জটা আসতেছে, এবং দেখা যাচ্ছে সুষম বন্টন দিকে চলে যাচ্ছে। এই যে একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা পর একটা চেঞ্জ এসে একটা সমাজটা একটা পর্যায়ে চলে আসবে। আজকে দেখেন আপনি যত কিছু বলেন, যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন বা অন্যান্য যত সেক্টর আছে, সবগুলো সেক্টর কিন্তু অনেকগুলো ধাক্কা খায়, কিন্তু কোনো রকম ঠিক আছে। এর মধ্যে থেকে যে সরকার পলিটিশিয়ানরা যে একটা স্ট্যান্ড নিচ্ছে, এত কিন্তু সবাই কিন্তু আশান্বিত হচ্ছে।
আজকে একটা বিল পাশ করানোর উদ্দেশ্য হলো যে আজকে 5 মাস চলে গেছে, কিন্তু আমরা বিলটা পাশ না করলে বিদেশিরা ইনভেস্ট করতে পারছে না, এবং ওয়ান রোভ সার্ভিস মানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য এই বিলটাকে নিয়ে আসা হয়েছে। কারণ অনেক টাইম লাগে একটা ইনভেস্টমেন্টের জন্য, এগুলো সব কাটায় ওঠার জন্য, এগুলো কিন্তু আগে সরকাররা করতো না। তো আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হোক, আইনের শাসনের জন্য হোক, বা বিরোধী দলকে তার ভূমিকা রাখার জন্য হোক, সমস্ত ক্ষেত্রে সরকারি দল সবাই মিলে যখন একসাথে কাজ করবে, আর যে কাজটা করছে এখন, মাত্র 2টা অধিবেশন গেছে, কিন্তু 5 বছরের মধ্যে মাত্র 5টা মাস 2টা অধিবেশন, আর কিন্তু অনেক আছে। ধারাবাহিকভাবে আপনি যখন এর চলতে থাকবে, আপনার অবশ্যই এটা টেস্ট পাবেন। আমরা কিন্তু পাচ্ছি কেন? কারণ আমরা ভিতরে বসে বুঝতেছি আমরা যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। যেমন অনেক একজন নতুন এসে যখন উল্টাপাল্টা কথা বলা শুরু করে, আলটিমেটলি তাকে থামায় দেওয়া হয়, না আগের স্টাইল নাই, এখন চেঞ্জ হয়ে আসতে হবে। মহিলা কিন্তু উল্টাপাল্টা ধরে দিয়েছিল।